আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, একুশে রাতে নতুন করে বিভিন্ন পণ্যের উপরে আমরা যত জানতে পেরেছি 43টি পণ্যের উপরে ভ্যাট আরোপ করতে যাচ্ছে সরকার। জাতীয় বাজেটের আগে কেন হঠাৎ করে এই ধরনের শুল্ক বা ভ্যাট আরোপ করার সিদ্ধান্ত, এবং এতে মানুষের উপর কী ধরনের চাপ পড়তে যাচ্ছে, ব্যবসায়ীরা প্রতিবাদ জানিয়েছে, সার্বিক অবস্থা কোন দিকে যাচ্ছে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশে স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর আইনুল ইসলাম, রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আমি অধ্যাপক আইনুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত, কি মনে হচ্ছে? আপনাকে ধন্যবাদ, এবং আমার সঙ্গে আমার স্নেহভাজন ডক্টর মাহফুজ, তাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনা সভায়। যেটি বললেন যে হঠাৎ করে কেন, সেটা তো আসলে সরকারই জানেন যে হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নিল। আমরা যেটা বাইরে থেকে বুঝি যে রাজস্ব কালেকশন বা রাজস্ব যে মানে গতি, সেটা খুব একটা সন্তোষজনক না, এবং সরকার প্রত্যক্ষ করের কে বাদ দিয়ে পরোক্ষ করের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে আর কি, এবং যেটা খুব সহজ। এই পরোক্ষ কর কি মানে তাকে হ্যান্ডেল করাটা সহজ, কারণ এখানে সব জনগণ এটার সাথে মানে কি বলে রিলেটেড আর কি। সেক্ষেত্রে করছে যে আসলে রাজস্ব বাড়ানোর জন্য। গত 6 মাসে রাজস্ব আহরণের কিন্তু খুব সন্তোষজনক পর্যায়ে নেই, এবং এছাড়া কিন্তু গত বাজেটে অনেকগুলো জিনিসের দাম কিন্তু বাড়িয়েছে। এই 6 মাস পরে কি প্রয়োজন পড়লো, এবং এমনিতেই কিন্তু মূল্যস্ফীতি চাপে কিন্তু জনগণ ভুগছে, এবং এই চাপ যদি আরও এই যে এটা করা হয়, তাহলে কিন্তু আরেক ধরনের মরার উপর খাড়ার ঘা আমরা মনে করি যে এটি হবে। এবং খুবই স্বাভাবিক, বাংলাদেশে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, যে জিনিসের দাম একবার বাড়ে সেটা কিন্তু কমে না। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, এই 43টা আইটেমের মধ্যে এটা থাকবে না, এটা আলটিমেটলি এক্সপ্যান্ড করবে। কেন এক্সপ্যান্ড করবে? জনগণ দেখবে যে আইটেমটা রিলেটেড আইটেমগুলোর উপর তখন কিন্তু এরা নিজের থেকেই দাম বাড়িয়ে দেবে। সুতরাং এটা আমাদের ব্যবসা যেটা হয় এখানে আর কি, সেটা একটা দিকে। আর বিশেষ কিছু কিছু আইটেমের আমি মনে করি যে কিছু কিছু আইটেম ঠিক আছে, যেমন সিগারেট বলেন বা ওয়াইন বলা হোক, এগুলো অ্যাফোর্ডেবল পার্সন যারা, তারা এটার সাথে এফেক্টেড হবে আর কি, কিন্তু সাধারণ জনগণ এটা হবে না। এই জায়গায় ঠিক আছে, কিন্তু হোটেল রেস্টুরেন্টের এটা এত রেস্টুরেন্ট আছে, এখানে কর্মচারী আছে, তারা কিন্তু তাদের ব্যবসাটা একটু মানে কি বলবো মন্দা হবে, অনেকে খেতে যাবে না। আর একটা হলো যে ওভারঅল ভোক্তাদের মধ্যে কিন্তু যেটাকে বলি আমরা এগ্রিগেট ডিমান্ডটা কমে যাবে, কারণ মানুষ তখন যদি রিয়েল ইনকাম কমে যায় তখন কিন্তু মানুষ খরচ কম করবে, কিন্তু আলটিমেটলি ব্যবসার ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব পড়বে দিন শেষে। আমরা জানতে পারছি যে কোনো কোনো গণমাধ্যমে এসেছে যে IMF এর চাপ পেয়ে সরকার, এটা অবশ্যই এই আমাদের এশিয়ার মানে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে ট্যাক্স জিডিপি রেশিও কম। এটা বরাবরই IMF এর একটা চাপ আছে, এবং তাদের যে প্রেসক্রিপশন সেখানে আছে, সেটা অন্যতম কারণ। আমি মনে করি সেটা অন্যতম কারণ, যদিও অর্থ উপদেষ্টা বলছে যে IMF এর, কিন্তু এটা তো স্পষ্ট। IMF বলেছে যে 10%-এ নিয়ে যাওয়ার কথা বলেছে, তো সুতরাং আমরা তো 7.5 বা মানে অ্যারাউন্ড 8-এর দিকে আছি, আরও বাড়াতে হবে। সব কিছু মিলে সেটা তো আছেই, এবং আসলে যেটা হলো রেভিনিউ কালেকশনটা স্লো হয়ে গিয়েছে এই ছাত্র জনতার আন্দোলনের পর থেকে শুরু করে। সেটাকে এখন আগামী বাজেটের আগেই যদি কিছুটা করা যায়, এটা কিন্তু রেয়ার কেস যে বছরের মাঝপথে এসে এই এতগুলো দ্রব্যের উপরে তার মানে ভ্যাট যে বাড়াচ্ছে, এটা কিন্তু আমরা দেখিনি আগে। 2-1টা আইটেমের দিকে আইটেমের উপর হঠাৎ করে বাড়ানো হতো, কিন্তু এবার এতগুলো আইটেম, যেখানে দেখেন এই বিমান ভাড়া থেকে শুরু করে ঔষধ, বিশেষ করে ডিটারজেন্ট, এটা তো সবাই ব্যবহার করে। হ্যাঁ, তো সুতরাং এগুলো আচার ইত্যাদি অনেক পণ্য আছে, এবং যেটা আছে আবার কিছু উৎপাদন পর্যায়ে হবে, সেটা একটা বিষয়। সব কিছু মিলে অস্থিরতাটা আমার মনে হয় যে মানে অসন্তুষ্টি এবং অস্থিরতা দুটোই বাড়বে। কিন্তু ডক্টর মাহফুজ কবির, যেটি ডক্টর আইনুল ইসলাম বলছিলেন, আইনুল ইসলাম, যে এরকমটা সাধারণত দেখা যায়নি, রেয়ার কেস, যে আমরা তো জানি সাধারণত বাজেটেই শুল্ক আরোপ করা হয়। কতটা রেয়ার, মানে এটি এবারের জন্য কি এটি প্রথমবার, এবারে বলতে মানে এই যাবৎকালের মধ্যে? আমি অন্তত গত 20 বছর এরকম দেখিনি যে এত বিপুল পরিমাণে যে একটা রেঞ্জের মধ্যে যে এরকম করা হলো, এবং পণ্য সেবা দুটোই আছে এর মধ্যে,
সেবার ক্ষেত্রে যেটা খুব সাধারণ মানুষের যে সমস্ত গন্তব্য মানে নন এসি যে হোটেলগুলো রেস্টুরেন্টগুলো আছে, তো সেখানে তো একেবারে সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, হয়তো ড্রাইভাররা তারা যান খেতে। তো এটি ছাড়াও অন্য যে সমস্ত পণ্যগুলো রয়েছে আচার বা এগুলো তো খুব সাধারণ মানুষের আসলে কেনাকাটার পণ্য। তো সেগুলোতে মানে পণ্য সেবা দুটো জায়গাতে আসলে বসছে 43 ধরনের আর কি, এবং ধরনের মধ্যে কিন্তু আবার ওই ডাউন দ্য লাইন কিন্তু পুরো ভ্যালু চেনের মধ্যে অনেক রকমের পণ্য রয়েছে যেগুলো উৎপাদন করার ক্ষেত্রে। তো এই খুব স্বাভাবিকভাবেই তো পুরো খাতটি কিন্তু আসলে এটার কারণে ক্ষতিগ্রস্ত হবে। আর এখন যেটি হয়েছে, এখন কিন্তু ভারতে মানুষ যাচ্ছে না চিকিৎসার জন্য বা কোনো এতে ট্যুরিজমের কেসে, পার্শ্ববর্তী আর কোনো দেশ নেই যাওয়ার মতো। সুতরাং মানুষ কিন্তু এই চিকিৎসার জন্য বা হয়তো ভ্রমণে বা পর্যটনে তারা হয়তো থাইল্যান্ডের, মালয়েশিয়া থাইল্যান্ডে যাচ্ছেন। তো এখন তাদেরও কিন্তু এই প্লেন ফেয়ারটা যেতে পারছেন না, যারা যাচ্ছেন তাদের প্রত্যেকের প্লেন ফেয়ারটা কিন্তু বেড়ে যাচ্ছে এখন। তো যার ফলে এটা হবে কি যে একেবারে যারা উচ্চ মধ্যবিত্ত থেকে শুরু করে একেবারে নিম্নবিত্ত পর্যন্ত এই পুরো রেঞ্জটা আর কি, যে প্রায় যারা 90% মানুষ এই দেশের, তাদের উপরেই কিন্তু এই প্রেশারটা বেড়ে যাবে এবং ইতিমধ্যে তারা বেশ খানিকটা আশঙ্কার মধ্যে পড়ে গেছেন। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি যে আমরা তো বলি যে বিনিয়োগের কথা, এখন বিনিয়োগকারীরা তো 1 বছরের কথা চিন্তা করেন, তখন দেখেন যে না বাজেটের মধ্যে এই পণ্যগুলোর ক্ষেত্রে হয়তো ট্যাক্স ইম্পোজ করা হলো বা সিদ্ধান্ত নেওয়া হলো, তখন কিন্তু তিনি ওই 1 বছরের জন্য যে ব্যবসার পরিকল্পনা তৈরি করেন এবং সেখানে বিনিয়োগ করেন, ঋণ নেন। তো এখন তারা যদি দেখতেন যে না ওই সময়টাতে আসলে এই হয়তো 7.5% বা 5% থেকে 15% করা হচ্ছে বা বাড়ানো হচ্ছে, তখন কিন্তু তারা বিনিয়োগের সিদ্ধান্ত নিতেন না। ইতিমধ্যে বিনিয়োগ করেছেন, উৎপাদন করেছেন, হয়তো হোটেল রেস্টুরেন্ট তৈরি করেছেন, এর মধ্যে হঠাৎ করে মরার উপরে খাড়ার খা। তাহলে তার মানে কি, তার বিনিয়োগ সিদ্ধান্তটা প্রভাবিত হচ্ছে, এর মধ্যে আবার কিন্তু ঋণের সুদের হারও বেড়ে গেছে। মানে একদিকে ঋণের সুদের হার বৃদ্ধি, এই কারণে ব্যবসা সংকোচন, অন্যদিকে আবার এই যে হঠাৎ করে যে এই মূল্য সংযোজন কর বৃদ্ধি, এই দুটার কারণে একটা ব্যবসার উপর একটা প্রভাব তৈরি হচ্ছে। আর দ্বিতীয় যে বিষয়টা, এখন বলা হচ্ছে যে আইএমএফ তাদের শর্ত রয়েছে, কিন্তু আইএমএফ বা বিশ্ব ব্যাংক বা এই ধরনের যে ব্রেটন উডস ইনস্টিটিউশন, তারা কিন্তু সবসময় বলে যে পরোক্ষ কর নয় বরং প্রত্যক্ষ করের দিকে আসলে সরকারকে যেতে হবে। আইএমএফের তো অন্য রিকমেন্ডেশন ছিল, যেমন তারা পরিষ্কার করে বলেছিল যে অটোমেশনটা করতে হবে। তো এই অটোমেশনের দিকে না গিয়ে এই যে এই ভ্যাট কালেকশন বা ভ্যাটের হার বৃদ্ধি, তো সেটা কিন্তু উল্টোটা হলো। মানে একদিকে তো পরোক্ষ থেকে প্রত্যক্ষের দিকে যাচ্ছে না, অন্যদিকে আবার প্রত্যক্ষের উপরে যেটা আসলে অন্য জায়গায় চিন্তা ভাবনা ছিল যে আমাদের যে হয়তো কর্পোরেট ইনকাম ট্যাক্স বাড়াতে হবে, তো সেই জায়গাতে কোনো কিছু নেই। কিছু ট্রান্সপারেন্সির ব্যবস্থা নেওয়া হয়েছে, যখন ঢাকা সিটি কর্পোরেশন থেকে শুরু করে মানে এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের হয়তো অনলাইনে দিতে হবে। হ্যাঁ, এটা একটা ভালো পদ্ধতি, কিন্তু পুরোটারই আসলে অটোমেশন দরকার ছিল। মানে যে পুরো পরোক্ষ কর ব্যবস্থারই অটোমেশন হলে কিন্তু তখন ইজিলি আমাদের এই হয়তো রেভিনিউ কালেকশনটা বেড়ে যেত, যেটা এখন হচ্ছে না। তো এখন সহজ পথ বাদ দিয়ে কঠিন পথে আমরা হাঁটছি, এবং এতে করে কিন্তু এই যে বিনিয়োগ, ব্যবসা, তারপরে এই যে মানুষের যে কনজাম্পশন, সেটা সব কিছুই কমে গেলে আলটিমেটলি কিন্তু টোটাল রেভিনিউ কালেকশনের উপরে কিন্তু এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। ইতিমধ্যে যেটা পড়েছে যে আসলে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এখানে 2.62% গত বছরের তুলনায় একই সময়ের তুলনায় কমে গেছে, এবং শুধুমাত্র নভেম্বর মাসে কিন্তু প্রায় 9% মতো, মানে গত বছরের তুলনায় সেটা কিন্তু কমে গেছে। তার মানে এটা একটা আশঙ্কা তৈরি হয়েছে, আসলে এই আতঙ্ক থেকেই আসলে সরকার এই কাজটি করে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি যদি এটার উদ্দেশ্যটাই পূরণ না হয় এবং সেটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে যে জন্য করা হলো শুধু ভোক্তার উপরে চাপটাই তৈরি হবে, কিন্তু আলটিমেটলি সরকারের হয়তো উদ্দেশ্য পূরণ না হতে পারে। আমরা যদি সরল সমীকরণের দিকে আসি, যে প্রত্যক্ষ কর আদায় কমে গেছে, রাজস্ব আদায় কমে গেছে, এখন এই যে ঘাটতিটা তৈরি হচ্ছে, এই ঘাটতি কি এই পণ্যগুলোর উপরে যে মানে শুল্ক আরোপ করা হচ্ছে এটা দিয়ে পোষানো যাবে? এখন তারা হয়তো নিজস্ব কিছু ক্যালকুলেশন করেছেন, সিমুলেশন করেছেন, কিন্তু আসল বিষয়টা হচ্ছে কি যে মাননীয় অর্থ উপদেষ্টা যেটা বলেছেন যে সার্বিকভাবে অত বেশি প্রভাব তৈরি হবে না। কিন্তু আসলে সার্বিকভাবে মানে কি, মানে হচ্ছে যে আসলে যেটা তিনি বলতে চাচ্ছেন সেটা হলো যে কিছু পণ্যের ক্ষেত্রে কিন্তু শুল্ক ছাড় দেওয়া হয়েছে, বিশেষ করে আমদানি পর্যায়ে দেওয়া হয়েছে স্যার। অভ্যন্তরীণ মূসকও কিছুটা কমানো হয়েছে, যেমন এই যে ভোজ্য তেল, সেটা নিয়ে এখনো ডেডলক রয়েছে। দাম কিন্তু বেড়ে গেছে অলরেডি ওই পণ্যটার, যার ফলে ইতিমধ্যে একটা চাপের মধ্যে আছে সাধারণ মানুষ। তাইলে যেটা হলো যে শুল্ক ছাড় দেওয়া হলো ঠিকই, বা মূসক কিছু ছাড় দেওয়া হলো, কিন্তু এই যে 43টা যে পণ্য সেবা, সেগুলোকে তো একেবারে সাধারণ মানুষের যে কনজাম্পশন রেঞ্জের মধ্যে বা বাস্কেটের মধ্যে এগুলো পড়ে, যার ফলে ওই 90% মানুষকে কিন্তু এটা ধরা হয়েছে টার্গেট, এবং ধরেই কিন্তু আসলে একটা এস্টিমেশন হয়েছে। তো সেইভাবে হয়েছে, মানে প্লাস মাইনাস করলে দেখা যাবে কি যে আসলে কিন্তু খুব একটা লাভ হবে না। মানে এখানে হয়তো ওই পণ্যগুলোর দামের ক্ষেত্রে হয়তো কিছুটা হয়তো কমছে, কিন্তু আমাদের দেশের সংস্কৃতিটা কি, সংস্কৃতিটা হচ্ছে যে যখন কর কমানো হয় তখন কিন্তু জিনিসপত্রের দাম কমে না, আর কর একটুখানি বাড়ানো হলেই তার চাইতে বেশি দাম করে। এইটাই আমাদের সংস্কৃতি, ব্যবসায়ীটা সেভাবেই আসলে অভ্যস্ত।
তো আসলে পরিস্থিতি হবে কি যে সার্বিকভাবে আসলে করের ভারটা বেশি পড়বে ক্রেতার উপরে, এবং এই কারণেই যেটা হবে যে সরকার যেটা ভাবছেন যে আসলে খুব বেশি প্রভাব সৃষ্টি হবে না সেরকম বলছেন, কিন্তু আলটিমেটলি এর প্রভাব গিয়ে পড়বে পুরো বাজারের উপরে। না, এখানে বোধহয় অতিরিক্ত যেটা আমার চাচ্ছে আর কি 12,000 কোটি টাকা কিন্তু এই ভ্যাট থেকে নিয়ে আসবে অতিরিক্ত আর কি। আচ্ছা, তো সেটা এই যে নতুন করে আরোপ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এটা থেকে 12,000 কোটি টাকা আসবে। যে আরেকটা জিনিস বলি আমি ব্যবসায়ীদের প্রসঙ্গে বলি, সেটি হচ্ছে যে 2012 সালে বোধহয় না 2012 সালে যে ভ্যাট আইনটা হয় সেখানে কিন্তু ফ্ল্যাট রেটেই বলেছে, এখনকার যেটা দেখা যাচ্ছে যে 15%, এটাই কিন্তু 12তে ছিল, কিন্তু তার পরবর্তীতে ব্যবসায়ীরা কিন্তু রাস্তায় নেমেছে, কিন্তু সেখান থেকে কিন্তু ইউটার্ন নিয়েছে। ঠিক আছে, এখন এবারও যদি সেটি ঘটে তাহলে কিন্তু একটা ভালো মেসেজ হবে না, ভবিষ্যতে কোনো সংস্কার করতে গেলে এটা কিন্তু মেনে নেবে না। সুতরাং তাদের সঙ্গে একটা ডায়ালগ করে যদি এই জিনিস এই দিকে এগুতো তাহলে হয়তো কিছুটা বোঝা যেত, কিন্তু এখন ব্যবসায়ীরা, যেটা আমি পত্রিকাও দেখলাম এবং দুই একটা মিডিয়াতেও দেখলাম, ব্যবসায়ীর রিঅ্যাকশনটা কিন্তু খুব ভালো না। তারা যে তাদের ব্যবসা যে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে তারা। আরেকটা জিনিস যেটা সেটা বলার চেষ্টা করেছে যে ভ্যাট যদি কমানো হয় তাহলে কিন্তু পারফরমেন্সটা ভালো, অতীতে কিন্তু তাই দেখা গেছে যে ভ্যাক্স কমিয়ে কিন্তু রেভিনিউটা বেড়েছে। এখন ভ্যাট বাড়িয়ে রেভিনিউ বাড়াতে পারবে বলে আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে মনে হয় না। একটা সহজ উদাহরণ দিই, যেমন এই মধ্যবিত্ত যে যারা কনজিউমার, বিশেষ করে যে স্কুলের ছেলে মেয়েরা, তারা কিন্তু গিয়ে একটা আউটলেটে ঢুকেন, গিয়ে হয়তো তাদের একটা পোশাক কিনেন, যখনই দেখতে পাচ্ছেন যে তারা সেখানে ট্যাক্সটা ডাবল হয়ে গেছে, ভ্যাটটা তো 15% যখন হচ্ছে, তখনই কিন্তু খুব স্বাভাবিকভাবে তারা একটু আতঙ্কের মধ্যে পড়বে। ইতিমধ্যেই তারা পড়ে গেছেন অনেকে। শুধু আতঙ্কের না, তারা যদি দুইটা দরকার হয় একটা কিনবে। হ্যাঁ, আসলে আস্তে আস্তে কমিয়ে দিবে, কিন্তু তো কমা মানে কি ব্যবসার ক্ষেত্রে একটা স্লথ গতি চলে আসবে। সুতরাং ওভারঅল কিন্তু ব্যবসায়ীরা ভালো থাকলে আমরা ভালো থাকি, আমরা ভালো থাকলে ব্যবসায়ীরা ভালো থাকে, খুব স্বাভাবিক হিসাব। কিন্তু আমাদের বর্তমান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, আমরা তো জানি তিনি খুব অভিজ্ঞ একজন গভর্নর ছিলেন। এখন তার যে বক্তব্যটি, এটা আমরা কিভাবে বিশ্লেষণ করবো? আমরা রাজনৈতিক সরকারগুলোতে এই ধরনের বক্তব্য শুনেছি যে এটা কোনো প্রভাব পড়বে না, সাধারণ মানুষের উপর চাপ নেই, ইয়ে নেই। তো আপনারা যেই বিশ্লেষণটা করলেন বা বিভিন্ন জায়গা থেকে যে বিশ্লেষণটা আসছে যে এটা অবভিয়াসলি সাধারণ মানুষের উপর একটা চাপ তৈরি করবে, কিন্তু অর্থ উপদেষ্টা বলছেন যে ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামের উপর তেমন কোনো প্রভাব পড়বে না, অত্যাবশ্যকীয় জিনিসের ডিউটি জিরো করে দিয়েছি, যেসব জিনিসপত্রের দাম বাড়াচ্ছে এগুলো আমাদের মূল্যস্ফীতি বাড়ানোর ক্ষেত্রে খুবই কম গুরুত্বপূর্ণ। না, কিন্তু এটি ব্যাখ্যা কিন্তু মাহফুজ দিয়েছে যে যেগুলো দ্রব্যের উপরে শুল্ক কমিয়েছে, ভালো কথা, কিন্তু বাজার পর্যায়ে এসে যেখানে ইমপ্লিমেন্টেশন হবে সেখানে কতটুকু প্রভাব পড়ছে। উনি ওই কয়েকটা আইটেমের কথা বলছে, যেটা হয়তো বা তেল, ডাল, চাল, এদিকের কথা বলছে। এই কয়েকটা আইটেমের কিন্তু আলটিমেটলি কি আমরা দেখছি বাজারে যে আপনি যান, সেটা কি আপনি দেখতে পান কখনো? যদি 10 টাকা বাড়ে, পরে বড় হলো যে আমরা শুল্ক কমিয়ে দিছি 2 টাকা 50 পয়সা কমাই, যেমন কেরোসিনের উপরে 1 টাকা কমিয়েছে। চিন্তা করেন, তাহলে 10 টাকা বাড়িয়ে যদি আপনি 2 টাকা কমান তাহলে কি হলো? জনগণের কি কতটুকু উপকার হলো বলেন? এবং মানুষের আসলে মানুষ খরচ কিন্তু কমিয়ে দিচ্ছে এখন। এবং আপনি দেখেন যে মানে রাস্তাঘাটে যদি দেখেন আপনি, অনেকে বাসা চেঞ্জ করছে, আমার নজরে আসে এটা। আমি জিজ্ঞাসা করা কি কারণে, কয় যে আমার 20,000 টাকা বাসা তো আমি আর পাচ্ছি না কুলোতে। তখন তারা একটু ঢাকার বাইরে গিয়ে আরও কমে 10,000 15,000 টাকা ভাড়ার কথা খুঁজতেছে। তো এই যে মানুষের মধ্যে ইম্প্যাক্টটা অলরেডি চলে আসছে। এবং আরেকটা জিনিস আমি বলি যে এই ইন্টারিম গভর্নমেন্টের উপরে মানুষের প্রত্যাশাটা এত হাই ছিল যে অন্ততপক্ষে দ্রব্যমূল্যটা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসবেন, কিন্তু এই অবস্থায় এসে যদিও কিছুটা, আমি বলবো স্লাইট, কমেনি বলবো, স্লাইট ইম্প্যাক্ট পড়েছে। এবং এখন তো শীতকালীন সবজি টবজি আসাতে আর একটু দেখা যাচ্ছে, কিন্তু যদি এটা হয় অলরেডি কিন্তু মানুষ মানে প্রিপারেশন নিচ্ছে যে এই কিভাবে তারা ফেস করবে। তবে তিনি বিমানের ক্ষেত্রে একটু যুক্তি দিয়েছেন যে অভ্যন্তরীণ মানে আমাদের ডোমেস্টিক ফ্লাইটে হয়তো মানুষ চড়ে, কিন্তু সেক্ষেত্রে যারা চড়ে তাদের 200 টাকা দিতে কোনো সমস্যা হবে না। তো এই বক্তব্যগুলো আমরা কিভাবে খণ্ডন করব? আচ্ছা দেখুন, আমি বলি বাবু, সেটা হলো এই যে প্রবাসী যারা যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা যাদের বলি আমরা, তারা তো বছরে একবার দুইবার আসে। তাহলে ইন্টারন্যাশনাল যে ফ্লাইটগুলোর যে ভাড়া আগেই কোভিডের থেকে শুরু হয়েছে, কিন্তু সেখানে যে ডাবল গানো, আমি মনে করি যে আমেরিকা যেখানে মানে কখনো কখনো 30,000 টাকা নিউ ইয়র্ক যাওয়া যেত, সেটা 80,000 90,000 এখন 1,20,000 এরকম হয়ে গেছে। তার উপর যদি আবার বাড়ে তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে না, তাদের উপর প্রভাব পড়বে।
আর এই যে ডোমেস্টিক যেটা বলেন, ডোমেস্টিক তো তবু মানুষ বাড়ছে কেন, একটু ভাড়া কম ছিল, গত বাজেটে কত 300 টাকা বোধহয় বাড়িয়েছিল, সেটা করলো 500 টাকা, এবং ওই 500 টাকা তো থাকবে না সেটা। এবং আরেকটি তো আমি গবেষণা আমি দেখেছি যে 10 টাকা যদি আপনি ভ্যাট বাড়ান, আলটিমেটলি সেটা গিয়ে ঠেকে 30 টাকায়। আচ্ছা, তাহলে এ ধরনের যদি প্রভাব পড়ে, আমাদের বাজার নিয়ন্ত্রণ নাই তো। না তারপরে তো পর্যটন খাত যে খুব ভালো অবস্থা আছে তাও তাও তো না। না। আপনি একদিকে প্লেনের ভাড়া বাড়বে, আপনি হোটেলের যে চার্জের কথা বলছেন, সার্ভিস চার্জ, সেটা বাড়বে। তাহলে আপনি যারা পর্যটনে যারা ট্রাভেল করবে তারা চিন্তা করবে যে আমার এখন আগের, আমি যদি 50,000 টাকায় আমি একটা মুভ করতে পারতাম, সেটা আমাকে 1.5 লাখ টাকা লাগবে। আমরা ইচ্ছা থাকলেও তো হবে না। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে, এই যে আমাদের যে কম পয়সায় আমরা ভারতের ট্রিটমেন্টের জন্য মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যেত, কিন্তু তারা তো হতাশার মধ্যে আছে। তারা তো থাইল্যান্ড বা সিঙ্গাপুর, তো একই রকম কষ্ট হবে না। ডক্টর মাহফুজ কবির, রাজস্ব আদায় কমেছে খুব স্বাভাবিক, যে একটা অস্থিরতা গেল, একটা গণ অভ্যুত্থান কিংবা পলিটিক্যাল আনরেস্ট, তারপরে অবশ্যই সব জায়গায় একটা হজপজ অবস্থা রয়েছে, কিন্তু 5 মাস পর এসে কি সেটিকে আমরা স্বাভাবিক আশা করতে পারি না রাজস্ব আদায়ের ক্ষেত্রে? অথবা একই সঙ্গে আপনার সাথে প্রশ্ন যে কি পরিমাণ রাজস্ব আদায় কমেছে? হ্যাঁ, এটা আসলে যে রাজস্বের যে 3টা জায়গা, একটা হচ্ছে যে আমদানি রপ্তানি, এখানে যদিও আমদানির ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনাদের আমদানি শুল্ক এটা রাজস্ব হিসেবে আসে, এবং সেখানে কিন্তু দেখা যাবে যে ওই বিভিন্ন রকমের যে এলসি খোলা বা এগুলোতে কিন্তু পরিস্থিতি সহজ, কিন্তু প্রক্রিয়া সহজ হলেও ডলারের তো অ্যাভেলেবিলিটি থাকতে হবে, ওইখানে কিন্তু ক্রাইসিস আছে। অনেক রকমের আসলে চেষ্টা করা সত্ত্বেও কিন্তু এখন দেখা যাচ্ছে যে আসলে সেই জায়গাতে তেমন কোনো স্বস্তি নিয়ে আসা যাচ্ছে না, যার ফলে ওই এলসি খোলাটা সহজ হলেও আসলে ডলার না থাকার কারণে কিন্তু আসলে এই আমদানিটা হচ্ছে না এরকমভাবে, তো যার ফলে আমদানি শুল্ক কমে গেছে। এবং একই সঙ্গে যে অভ্যন্তরীণ যে শুল্ক রয়েছে মূসক সহ, তো সেই জায়গাতেও কিন্তু অনেকটা কমে গেছে। আর এর পাশাপাশি ব্যক্তি পর্যায়ের যে করগুলো রয়েছে, ভ্রমণ কর, এগুলো প্রত্যেকটা জায়গাতে কিন্তু কমে গেছে, ইনকাম ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স, সব কমে গেছে। এবং এটা এই সার্বিকভাবে কিন্তু যেটা আমি আগে বলেছিলাম 2.62%, যেটা এনবিআর তথ্য অনুযায়ী, এবং এনবিআর কিন্তু কোনো কথা বলছে না। অক্টোবরে আমরা দেখেছিলাম ওই কমে গেছিল, তো তার চাইতে বেশি আবার নভেম্বরে। তো আর যে মাস অনুযায়ী যদি হয় যে একক মাস হিসেবে নভেম্বরে গত বছরের নভেম্বর তুলনায় সেটা কিন্তু প্রায় 9% এটা কমে গেছে। তার মানে কিন্তু বিপুল পরিমাণে আসলে এই সময়ের মধ্যেই কিন্তু কমে গেছে। আর সামনের দিনগুলোতে কী হবে সেটা তো আমরা পরিষ্কার করে বলতে পারছি না। আর সবচেয়ে বড় বিষয় কি, যে এই মুহূর্তে তো একটা সংকোচনমূলক মুদ্রানীতি চলছে, এবং সেটা বেশ অনেক দিন ধরে। সেখান থেকে কোনো রকমের প্রত্যাহারের কোনো চিন্তা ভাবনাই হচ্ছে না আসলে এই বাংলাদেশ ব্যাংকের দিক থেকে। আর সংকোচনমূলক মুদ্রানীতি মানে কি, একদিকে তো অর্থের প্রবাহ বা ঋণের প্রবাহ সেটা কম, আবার অন্যদিকে যেটা হচ্ছে যে ইন্টার ব্যাংক বরোয়িং হচ্ছে, মানে প্রায় 18টা যে ব্যাংক যেখানে যে লিকুইডিটি ক্রাইসিস আছে, তো ওই তারল্য সংকটটা মোকাবেলার জন্য একদিকে তো 22,500 কোটি টাকা দেওয়া হলো ছাপিয়ে, তো তাতে তো লাভ হচ্ছে না। তো তাদের সংকটটা চলছে, এই সংকটে থাকা ব্যাংকগুলো কি করছে, অন্য যে ব্যাংকগুলোতে কিছুটা উদ্বৃত্ত তারল্য রয়েছে তো সেখান থেকে ধার করছে। তার মানে ওই উদ্বৃত্ত তারল্য যেখানে রয়েছে যে ব্যাংকগুলোতে, তারা কিন্তু অর্থনীতিতে অর্থের যে যোগান সেটা কিন্তু দিতে পারছে না, যার ফলে ব্যবসা বাণিজ্য বাড়ছে না। আর অন্যদিকে ঋণের সুদের হার অনেক উঁচু, সেটা আরও বেড়ে গেছে অতি সম্প্রতি। তো এই সব মিলিয়ে যেটা হয়েছে যে আসলে বিনিয়োগের পরিবেশ যেহেতু অতটা ভালো নয়, বিনিয়োগ উৎসাহিত হচ্ছে না, তো এই কারণেই কিন্তু আসলে মানে মূল জায়গাটা কিন্তু ওইখানে, যেহেতু বিনিয়োগ কম, যার ফলে এই আপনার এই রেভিনিউ কালেকশনটাও কম। আবার একই সঙ্গে এফডিআইও কিন্তু কম, এবং খুব ক্রিটিক্যালি লো হয়ে গেছে এখন এফডিআই, যেটা আসলে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী এই আসলে 2024 জুন পর্যন্ত যে হিসাব, সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে নিট এফডিআই মাত্র বোধহয় $1.5 বিলিয়ন কম, যেটা আগে ছিল 3 বিলিয়নের উপরে। এটা কতদিনের মধ্যে তফাৎটা আপনি বলছেন? $3 বিলিয়ন কবে ছিল? এটা $3 বিলিয়ন তার আগের বছরগুলোতে ছিল নিট। হ্যাঁ, তো সেখান থেকে হিসাবে দেখা যাচ্ছে যে প্রায় অর্ধেক হয়ে গেছে। এটা কবে কথা বলছেন? এটা জুন 2024। আর এরপরে আর কোনো তথ্য আসেনি। আচ্ছা, তো এখন আমরা ধারণা করছি যে এখনকার হয়তো আরো কিছুটা কম হবে। তার মানে কি, যেহেতু এফডিআইটা কম, এফডিআই কিন্তু আমাদের এই যে ফরেন কারেন্সির একটা বড় সোর্স। আবার অন্যদিকে আমাদের যে সমস্ত অর্থ সাহায্য, যেটা বৈদেশিক ঋণ বা সাহায্য হিসেবে আমরা ধরে থাকি, তো সেখানেও কিন্তু এই যে গত নভেম্বর পর্যন্ত ওইরকম ভালো মানে এনকারেজিং কোনো আসলে পিকচার নেই। তো সেখানেও কিন্তু আমাদের এই যে যেটা সহায়তার মাধ্যমে যে ডলারটা আসবে, তো সেটা যেহেতু কম, হয়তো কিছু টাকা আসতে পারে যে এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক এবং একই সঙ্গে যে আইএমএফ, তাদের সব ঋণ চলে যদি আসে, কিছুটা হয়তো বাড়বে, আমাদের $1.5 বিলিয়ন মতো বাড়বে। কিন্তু সব মিলিয়ে কিন্তু আমাদের এই সাপ্লাইটা কম ডলারের, এবং এই কারণেই এক্সটার্নাল সেক্টরটা কিন্তু স্টেবল হচ্ছে না।
এবং এই যেহেতু ডলারটা কম, এই কারণে আমাদের আমদানি শুল্কও কম, সব মিলিয়ে আসলে কিন্তু এর বড় রকমের চাপ আছে আসলে সরকারের উপরে বা রাজস্ব আদায়ের উপরে। চাপ আমরা দেখছি দৃশ্যমান সেগুলো, কিন্তু আবার এটাও তো সত্য যে রিজার্ভের পরিমাণ বাড়ছে, $21 বিলিয়ন দাঁড়িয়েছে আমরা যত মানে সর্বশেষ যে তথ্য জানি, এটা কতখানি সঠিক? না, $21 বিলিয়ন এটা হয়েছে, কিন্তু মাঝখানে আমরা দেখলাম যে এই যে ডিসেম্বর মাসে Remittance কিন্তু ভালো, যেগুলো রেমিটেন্সটা ভালো। আসলে আমাদের রেমিটেন্সটাই সবচেয়ে বড় ভিত্তি। এরপরে আমাদের নেক্সট যেটা ইনস্টলমেন্ট যেটা আসবে আইএমএফ থেকে, সেটা আসলে হয়তো আর কিছু পারবে, কিন্তু একই সঙ্গে আমাদের তো দায়ও পরিশোধ করতে হচ্ছে। তো যার ফলে আমাদের 20-20-এর কাছাকাছি থাকছে কিন্তু আলটিমেটলি ওইটাই আমাদের ইকুইলিব্রিয়াম। তো এখন যদি আমি 5 আগস্টটা আমরা টাইম লাইনটা ধরে মার্জিন লাইন, মানে 5 আগস্টটা আগে কত ছিল রিজার্ভের পরিমাণ? 5 আগস্টের আগেও ওইরকমই ছিল, কাছাকাছি ছিল, কিন্তু 21 ছিল। হ্যাঁ, ওই 21 এর মধ্যেই থাকতো এবং সেই জায়গাতেই আছে। মানে আমরা কিন্তু খুব বেশি যে প্রোগ্রেস করতে পারছি এরকম নয়। তাহলে আসলে ঘটনাটা কি দাঁড়ালো? আগে যেটা হতো অর্থ পাচার হতো, এখন কিন্তু ওইভাবে অর্থ পাচার নেই, কিন্তু মানুষ যে কাজটি করছে এখন কিন্তু অনেকটা অনিশ্চয়তার মধ্যে, যেহেতু মানুষেরা আছেন, অনেকেই তাদের সহায় সম্পদ বিক্রি করে দিচ্ছেন, কারখানা বিক্রি করে দিচ্ছেন, বিক্রি করে তারা ওই অর্থটা ডলার করে তারা নিয়ে চলে যাচ্ছেন। এটা কিন্তু সেইভাবে যে ব্যাংক খালি করে অর্থ পাচার করা, সেটা কিন্তু হচ্ছে না, বৈধভাবে নিয়ে যাচ্ছে, বৈধভাবে তারা নিয়ে যাচ্ছেন, কিন্তু ডলার তো চলে যাচ্ছে, ওই জায়গাটা তো ঠেকানো যাচ্ছে না, বা সরকারের কোনো আইনও নেই ওইটা ঠেকানোর জন্য। তো সুতরাং এই জায়গাটাতে আমাদের একটা বড় রকমের সমস্যা তৈরি হয়েছে, মানে অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে কিন্তু আসলে অনেকেই যেহেতু বিক্রি করে দিচ্ছেন তাদের সম্পদ বা কারখানা, তো এই কারণেই যেটা হচ্ছে যে আলটিমেটলি আমাদের ওই রিজার্ভটার বাড়ছে না, যদিও ইনফ্লোটা বাড়ছে, আবার একই সঙ্গে ওইরকম পাচার কম, তো এই কারণেই আসলে আমাদের ওই খুব একটা আমাদের রিজার্ভটা বাড়ছে না। এখানে একটু অ্যাড করি, আমি আছে সময় আছে এখানে অ্যাড করি, সেটা হলো যে আমরা আসলে ইনফ্লোটা ধরলাম বাড়ছে, কিন্তু আমাদের যে দায়, ঋণের যে দায়, সেটা কিন্তু গত মাসে সম্ভবত গত মাসে কিন্তু আমরা যা দিয়েছি তার চেয়ে কম কিন্তু এসছে, ওখানে একটা গ্যাপ আছে। আর একটা হচ্ছে রিজার্ভ বাড়ছে এবং অনেকে সন্তুষ্টি প্রকাশ করছে, কিন্তু আমি মনে করি এদিকে কিন্তু এলসি কমে গেছে, যারা ইম্পোর্টার। যদি আমরা আসলে ইম্পোর্টটা কি, ইম্পোর্ট যেসব জিনিস করি, ইম্পোর্ট করা মানে বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত, ইকুইপমেন্ট আসে, এগুলো তো অনেক জায়গায় কিন্তু আমাদের রেস্ট্রিকশন এখন আছে, এবং কি বলে টেরিফ বেশি আছে। সব কিছু মিলে যদি আপনি খরচ না করেন, ইম্পোর্ট যদি কমে যায়, ইনভেস্টমেন্ট যদি না হয়, তাহলে তো আমার ওই রিজার্ভ থেকে তো কোনো আমার লাভ হচ্ছে না। আলটিমেটলি তো অর্থনীতি যদি মুভ না করে, তাহলে কিন্তু আসলে দিন শেষে কিন্তু আমাদের ইকোনমিটা গ্রোথ হবে না। আমরা আলোচনায় ফিরবো একটা ছোট্ট বিরতি পর। দর্শক ফিরছে খুব শিগগির, সঙ্গে থাকবেন আশা করছি। আবার আমন্ত্রণ 21 রাতে। দর্শক, সরকারের পক্ষ এনবিআর থেকে যে নতুন ভ্যাট চাপানো হচ্ছে বিভিন্ন পণ্যের উপরে, আমরা সেই বিষয়ে আলোচনা করছি। মানুষ কতটুকু চাপের মুখে পড়বে নতুন করে, মূল্যস্ফীতি কিভাবে লাগাম টেনে ধরা যেতে পারে, বা কেন এখনও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এসব বিষয় নিয়ে এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ আলোচনা রয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর আইনুল ইসলাম, রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। অধ্যাপক আইনুল ইসলাম বা আইনুল ইসলাম, আপনার কাছে আবারও আসি একটু। মূল্যস্ফীতি লাগাম টেনে ধরা যাচ্ছে না, এটা তো আমরা দেখছি আওয়ামী লীগের লাস্ট 2.5 বছর 3 বছর থেকে শুরু করে আমরা বর্তমান সরকারের 5 মাস হয়ে গেল প্রায়, এই সময়টিতেও দেখছি বরঞ্চ বাড়ছে সেটি কোনো কোনো ক্ষেত্রে। কেন পারা যাচ্ছে না? সংকটটি কোথায়? সংকটটা তো এখন তো আইডেন্টিফাইড সংকট, সেটি হলো যে যেটা একটা বললেন যে আমাদের এই যে মুদ্রানীতি, ফিসকাল পলিসি এবং বাজার ব্যবস্থা, এই তিনটার সমন্বয় কিন্তু এখন আমরা আমাদের চোখে পড়েনি, সেটি একটি অন্যতম কারণ। আর সবচেয়ে বাংলাদেশে যেটা হয়, যেটা আমরা প্রাইস স্টিকিনেস বলি, যেটা মানে আসলে বাংলাদেশের ব্যবসায়ীদের মনোজগতের একটা পরিবর্তন বহুদিন থেকে আমরা লক্ষ্য করি, সেটি হলো যে আমি কত মুনাফা করব। কালকে আমাকে একজন ফোন করেছে যে স্যার, কাউরান বাজার একটা জিনিসের দাম 30 টাকা কেজি, সেটা এসে নিউ মার্কেটে হয়ে যাচ্ছে 60 টাকা কেজি, 50 টাকা। হ্যাঁ, কথা সত্য। তাহলে এটা কারণটা কি? এখান থেকে একটা ভ্যান ভাড়া কত হতে পারে, এছাড়া তো আর কিছু নাই। ভ্যান ভাড়া তো কিনে ভ্যানে উঠাবে, তারপর নিয়ে বিক্রি করবে। সেখানে অন্য যে জিনিসগুলো আছে সেগুলো তো আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি, কিছুটা চাঁদাবাজি আছে। আর ও কতটা চাচ্ছে, ও জানে যে আপনার কাছে পয়সা আছে, ও জানে যে একটু দাম বেশি চাইলেও ওটা বিক্রি করতে পারবে, হয়তো শেষে গিয়ে একটু কমাই দেবে। কিন্তু এই যে একটা মনোজগতের পরিবর্তন ভোক্তা এবং বিক্রেতা উভয়ের মধ্যে, আমি এটা অনেক জায়গায় বলি
যে আমি অনেক জায়গায় অনেক দেখেছি আমি, যে আপনি দাঁড়িয়ে আছেন আর একজন আছে দাঁড়িয়ে, একটা মাছ জিজ্ঞাসা করছেন কত, বললো 500 টাকা, আপনি আরেকজন এটা দামাদামি করতেছে, এই সময় আরেকজন আসলো এসে বললো মাছ কত, 500, দে 2 কেজি দে, উঠে দে, ব্যাগে দে। এই যে ডিফারেন্সটা দেখেন, এখানে তো বৈষম্যের কথা আমরা বলি, কিন্তু এইগুলো হলো কি আমাদের বিক্রেতার মধ্যে একটা মনোজগতের পরিবর্তন হয়েছে যে আমি যা চাবো তাই বিক্রি করতে পারবো। তো সুতরাং এখানে যে বাজার ব্যবস্থা প্লাস এখন যে ঘটনা ঘটছে, দুটো ইনসিডেন্স এখানে শক বলবো আমি। একটা হলো যে বন্যা হয়ে গেল, কিন্তু এই সাপ্লাই চেনের যে একটা ইন্টারাপশনটা, এটা কিন্তু ব্যাপকভাবে হয়েছে। এবং আপনি দেখবেন যে খাদ্য ঘাটতি আমাদের বিশেষ করে সেগুলো একটা বড় একটা আমাদের হুমকি সামনে। কিন্তু আমরা সাপ্লাই চেনটা আমরা এখন পর্যন্ত ঠিক করতে পারিনি, বাজার ব্যবস্থা ঠিক করতে পারি, মনিটরিংটা কিছুদিন হয় তারপরে আর হয় না। সব কিছু মিলে আমরা আসলে ওই জায়গায় আছি এখন পর্যন্ত, যে কোনো একটা ইমপ্রুভমেন্ট যে হয়েছে, হ্যাঁ কিছুটা ট্রান্সপারেন্সি আসছে, সেটা বাদে আমি আর অন্যদিকে আমি দেখি না যে কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে। ডক্টর মাহফুজ কবির, আপনার বিশ্লেষণটিকে আমরা শুনছিলাম, আইনুল ইসলাম বলছিলেন যে মূল্যস্ফীতির লাগাম কেন টেনে ধরা যাচ্ছে না, কিন্তু এটা সহসা কমার কোনো সম্ভাবনা আছে কিনা? যদিও অর্থ উপদেষ্টা বলেছেন যে এত সহজে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব না, তাহলে কতদূর পর্যন্ত আমরা এই লাগাম মানে এই ঘানি টানবো? হ্যাঁ, আসলে যতক্ষণ পর্যন্ত আমরা সুদের হার না কমাবো, মানে বিশেষ করে যে এখন এই মুহূর্তে একটা উচ্চ সুদের হার রয়েছে একেবারে কৃষি, শিল্প, সেবা প্রত্যেকটা জায়গাতেই, মানে ঋণের সুদের হার, যেখানে কৃষি খাতে কিন্তু 12.55%, যেটা হচ্ছে 4 থেকে ম্যাক্সিমাম 8% ছিল। তো এটা এত বেড়ে গেছে। তো কৃষি পণ্যের উৎপাদনের যে ব্যয়, সেটাও এই কারণে বেড়ে গেছে। আবার এখন দেখা যাচ্ছে যে হয়তো ঋণের সুদের হার বেশি, কিন্তু ঋণ যদি আসলে অ্যাভেলেবল থাকতো কৃষকের কাছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অতটা চিন্তা করতাম না। কিন্তু কৃষক কী করছেন, দাদন করে উৎপাদন করছেন, কোনো কোনো ক্ষেত্রে দাম পাচ্ছেন না, আবার ওই পণ্যটাই বাজারে আসছে কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে, মানে বিশেষ করে শহরগুলোতে। তো এই একটা সমস্যা। আর শিল্প ক্ষেত্রে কিন্তু ঋণের সুদের হার 12.5 বা 13% ছিল, সেটা কিন্তু 15-15.5% হয়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে এর সাথে আরও যদি কস্ট আমি অ্যাড করি, তাহলে সেক্ষেত্রে আরও বেশি, 15-16, হ্যাঁ 16%, 17% হয়ে যায়। তো আর সেবার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যেমন রিয়েল এস্টেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় 16-17%। তো এইভাবে করে তো আসলে হয় না, তাই না? তো পুরো ব্যবসাটাই কিন্তু সংকুচিত হয়ে গেছে এটার কারণে। আর ঋণের সুদের হার বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে উৎপাদন খরচ বেশি, সরবরাহ খরচ বেশি, বিপণন খরচ বেশি। তো খুব স্বাভাবিকভাবে সেখানে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা সেগুলো আমি দ্বিতীয় বিষয়ে আসা আগে আমি একটু এই বিষয়ে প্রশ্ন করি, এগুলো কেন নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না? এটা আসলে আমি মনে করি যে এক ধরনের জেদ চেপে বসেছে বাংলাদেশ ব্যাংকের মধ্যে। যে জেদটা হচ্ছে এরকম যে তারা আসলে ওই অন্যদিকে হয়তো কিছু করতে চান, মানে তারা প্রথমে তাদের চিন্তা ছিল যে আসলে অনুৎপাদনশীল খাতে ঋণটা চলে যাচ্ছে, যেহেতু আসলে এই ঋণের খরচটা কম, এই কারণে দেখা যাচ্ছে যে তাদের জন্ম নিবন্ধন ছাড়াই বা হয়তো এনআইডি নাই, তাদের ব্যবসার কোনো কাগজপত্র নেই, কিন্তু তারা ঋণটা নিয়ে যাচ্ছেন। তো এই ধরনের লিকেজগুলো ঠেকানোর জন্য আমি মনে করি যে উদ্দেশ্যটা ভালো ছিল, কিন্তু এই যে অন্তর্বর্তী সরকার যে কাজটা করেছে, যে অনেক জায়গাতে হয়তো বোর্ড চেঞ্জ করেছে, তারপরে একই সঙ্গে পুরো গভর্নেন্সটাকে কিন্তু খুব কঠোর একটা মনিটরিংয়ের মধ্যে দিয়ে চলে গেছে। এখন কিন্তু এত সহজে ঋণ পাওয়া যায় না। এরপরে যে সমস্ত লিকেজগুলো আছে সেগুলো বন্ধ করার জন্য এবং খেলাপিটা যাতে কম হয় সেটার জন্য কিন্তু এত উচ্চ সুদের হার করেছে তারা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা তো বিভিন্ন রকমের চিন্তা করেন, তারা বিভিন্ন ফাঁক ফোকর খোঁজেন, তারাও আসলে পুরো পাল্লা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকেও আরো সহায়তা করার চিন্তা করছে। তো এই কারণে কিন্তু এক ধরনের এই টাগ অফ ওয়ার যেটা হচ্ছে, এটার কারণে কিন্তু আসলে এই যে পুরো বিনিয়োগটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঋণের সুদের হার বেশি। এবং এখন যেটা বলা হচ্ছে, মাননীয় গভর্নর তিনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন যদি মূল্যস্ফীতি না কমে, তাহলে সেক্ষেত্রে তিনি আর এক দফা নীতি সুদের হার বাড়াবেন। তার মানে হলো যে ঋণের সুদের হার আরও বেড়ে যাবে। এইভাবে যুদ্ধ হলে তো হবে না, ব্যবসায়ীদেরকে তো আস্থায় নিয়ে আসতে হবে। যতক্ষণ তারা আস্থা না পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা কিন্তু নমনীয় হবেন না। সুতরাং এই যে দুটো পক্ষ যদি অনমনীয় থাকে তাহলে কিন্তু আসলে হয় না, এবং তার পুরো ফলটা কিন্তু আসলে সাধারণ মানুষ ভোগ করছেন। তো এই ফলটা ভোগ করার জন্য কিন্তু আমরা রেডি নই। আমরা চাই যে ব্যবসা বাণিজ্যের পরিবেশ ভালো হোক, বিনিয়োগ হোক, এবং একই সঙ্গে যে হয়তো কম দামে আমরা জিনিসপত্র হয়তো কিনি। তো সেটা তো হওয়ার তেমন কোনো আমরা লক্ষণ দেখতে পাচ্ছি না। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সিন্ডিকেট। আগে যেমন একটা হয়তো সিন্ডিকেট ছিল, তারা ভয়ে ভয়ে থাকতো। এখন দেখা গেছে যে আলুর বাজারে সিন্ডিকেট, চালের বাজারে সিন্ডিকেট, ভোজ্য তেলের সিন্ডিকেট, প্রত্যেকটা জায়গাতেই আসলে এই সিন্ডিকেট কাজ করছে। যে যেভাবে পারছে তারা কিন্তু এই কাজগুলো করছে। এবং তারা কিন্তু এখন আগে যেরকম সামনে ছিল তারা কিন্তু আলাপ আলোচনায় আসতো, এখন অনেকেই লুকিয়ে আছেন, কিন্তু তাদেরই মাসুলটা কিন্তু রয়ে গেছে। তারা এত শক্তিশালী যে এখন কিন্তু তারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদেরকে পাত্তাই দেয় না। কোনো কোনো জায়গাতে তারা ওই অধিদপ্তর যাচ্ছে, কিন্তু আলটিমেটলি কিন্তু
ওই অল্প কিছু হয়তো জরিমানা করছে, ওই মানে ফ্রিকোয়েন্সিটাও কমে গেছে, যার ফলে এখন আসলে ব্যবসায়ীরা তো বুঝেই ফেলেছেন যে আসলে সরকার তাদের ছাড়া চলতে পারবে না। তো এই কারণেই তাদের যে এই সিন্ডিকেট সেটা আরও স্ট্রং হয়েছে দিন দিন। আপনি একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে ভোজ্য তেলের ক্ষেত্রে যেটা ছিল প্রতি লিটারে কিন্তু 8 টাকা দাম বাড়ানো হলো, এরপরে কি বাজারে তেল আছে? তেল কিন্তু নেই। অথচ তারা কিন্তু যতটুকু চাহিদা রয়েছে তার চাইতে 1 লক্ষ টন বেশি তেল তারা আমদানি করছে। এখন আবার কিন্তু এখন যাচ্ছে কোথায় তেলটা? হ্যাঁ, তেলটা যে কোথায় গেছে সেটা খোঁজ করে না কেন? এটার খোঁজ করা হচ্ছে না। আমি মনে করি যে এই জায়গাতে যথেষ্ট ঘাটতি রয়েছে। আগে যেরকম গুদামে অভিযান করা হতো, এখন কিন্তু সেটাও হচ্ছে না। তো আলটিমেটলি এখন তারা বুঝেই ফেলেছে যে তারা ধরাছোঁয়ার বাইরে, মানে ব্যবসায়ীরা। আর এখন এই যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে 15 লাখ টন আবার তারা কিনবেন, তো ওইটা সম্ভবত ওই যে সামনে আমাদের রমজান রয়েছে, ঈদ রয়েছে, তো সেগুলো কেন্দ্র করে, হ্যাঁ, তো ওইটার জন্য হয়তো তারা টার্গেট করছে। কিন্তু আলটিমেটলি এখন যে ডলারের ক্রাইসিস, তাতে প্রায় 100 মিলিয়ন ডলারের মতো এটা লাগবে আর কি অতিরিক্ত। তো এরকম তারা দেখছেন আর কি হিসাব নিকাশ করে। তো এই বিপুল পরিমাণ ডলারটা কোত্থেকে আসবে? তো সেটা একটা চিন্তার বিষয় যে আমরা আমাদের ইতিমধ্যে যে অতিরিক্ত আমদানি করে রেখেছি আবার আমদানি করব, তো এইভাবে কি চলতে থাকবে? এবং এটা আমদানি হলেই কি আলটিমেটলি আমাদের সমস্যার সমাধান হবে? এখন এই সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত আমরা ভাঙতে না পারছি, বিশেষ করে মজুদ আইনের যে প্রয়োগ সেটা যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হবে না। তার কারণে এই মজুদ করে উধাও করে তো তারা যে কাজগুলো করছে, এই কারণে কিন্তু এই বাজারে জিনিসপত্রের দামটা বেশিই থাকছে, কমছে না। তো এই জায়গাতে হাত দিতে হবে। সেটা তো স্পেশাল আইনেই তা মজুদদারদের পরিষ্কার করে আইন আমাদের পুরনো, কিন্তু আইনের প্রয়োগটাই হচ্ছে না। সেটাই বলছি, স্পেশাল আইনও তো রয়েছে এটার বিরুদ্ধে। হ্যাঁ, না, এখন আরেকটা জিনিস দেখেন, আমাদের আগের সরকারও কিন্তু বলছে যে সিন্ডিকেট ভাঙা অনেক কঠিন, বর্তমানেও কিন্তু তাই বলেছে। সিন্ডিকেট বাণিজ্য উপদেষ্টা বলেন যে ব্যবসার অনেক শক্তিশালী, বাণিজ্য উপদেষ্টা অথবা অর্থ উপদেষ্টা বলতো। সুতরাং সেখানে তো ভোক্তারা তো অসহায়। তাহলে আমরা নতুন কি প্রত্যাশা করছিলাম? না, সেটাই তো কথা, যে ওনারাই বলছে যে ব্যবসায়ীদের এই ভাঙানো তারা খুব শক্তিশালী, মোট কথা। হ্যাঁ, আর দেখেন ওই যে যেটা ভোজ্য তেলের কথা বললো, ভোজ্য তেলের যখন প্রাইসটা ফিক্স করে দিল, বাজার থেকে আউট হয়ে গেল, ঠিক আছে? না, প্রাইস ফিক্স করা আগে বাজার থেকে উধাও হয়ে গেল, কৃত্রিম সংকট হলো, তারপর যখন 8 টাকা বাড়ানো ঘোষণা হয়েছে কেবল, তারপরে কিন্তু বাজারে ছেয়ে গেল। হ্যাঁ, তো এইটা তো সবাই জানে, তারা যারা কর্তৃপক্ষ তারা কিন্তু বুঝতেছে যে এই ঘটনা কেন ঘটলো। আপনি আগের দিন দোকানে তেল পাওয়া যাচ্ছে না, কিন্তু তারপরের দিন থেকে দেখা যাচ্ছে যে অ্যাভেলেবল তেল। তাহলে সরকারের ভয়টা কোথায়? কেন? এটা তো স্পষ্ট যে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে, দাম বাড়ানোর পরপরই বাজারে তেল চলে এলো। তাহলে এখন তারা হয়তো প্লেস চেঞ্জ করেছে, যে গুদামের কথা যেটা বললেন মাহফুজ, এখন হয়তো বা ওই জায়গায় জানাজানি আছে, ওখান থেকে আরেকটা জায়গায় নিয়ে গেছে। কোনো কারণ যেটা আমাদের আছে, আমাদের মানে ইম্পোর্ট করা আছে যে জিনিসটা, সেটা বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে না। তাহলে ঘুরে ফিরে ওই ব্যবসায়ীদের মানে কি বলবো, তাহলে লাভটা কি? আমি যদি এই জায়গা থেকে রাজনৈতিক একটি প্রশ্ন করি আপনার কাছে, যে যারা দুর্নীতিগ্রস্ত বা যারা টাকা পাচারকারী, অর্থ পাচারকারী, তাহলে আমরা ধরে নেব যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আমরা এস আলমের কথা জানি, সালমান এফ রহমানের কথা জানি, বড় বড় যে অলিগার গোষ্ঠী, তারা তাহলে বেঁচে যাবে? বেঁচে তো সবাই সুযোগটা করে দিচ্ছে, তো সবাই সুযোগটা করে দিচ্ছে। বর্তমান যেটা ইন্টারিম আছে, তারা তো আমরা ধরে নিয়েছি যে তারা এনে পারবে। 2-1 আপনি এস আলমের মতন কয়জন ছাড়া, বাকিরা শত শত আছে, বাকিদের তো কিছু করতে পারছে না। এখানে যেটা আমরা একটা ভালো কমিটমেন্ট ছিল কিন্তু আসলে অন্তর্বর্তী সরকারের দিক থেকে, তারা বলেছিল পরিষ্কার করে যে অর্থ পাচার হয়ে গেছে বা যে ব্যাংকগুলো খালি করে তারা বিপুল পরিমাণে খেলাপি ঋণের হয়েছেন। যে অবস্থা এমন যে এস আলম গ্রুপে একাই প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো খেলাপি, আবার এই যে বেক্সিমপুর গ্রুপ তারা হচ্ছে প্রায় 40,000 কোটি টাকা খেলাপি, এরকম করে এটা বিপুল পরিমাণে খেলাপি ঋণের পাহাড়। তো এখন কথাবার্তা ছিল যে এই এস আলম গ্রুপ বা যে বড় যে সমস্ত খেলাপি, তাদের এই যে অর্থ চলে গেছে সেগুলো কিছুটা ফেরত নিয়ে আসবে। আপনি দেখেন কীরকম একটা ট্রিক করেছে তারা, মানে এস আলম গ্রুপ তারা ইতিমধ্যে হুমকি দিয়েছে যে তারা বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মামলা করবে, এবং তারা বলেছে তারা নাকি এই দেশে নাগরিক নয়। তাহলে তারা যদি নাগরিক নয়, তাহলে দেশের কাছ থেকে টাকা নিয়ে তারা ব্যবসা করে কেন, ব্যাংক খালি করে কেন? তারা ডলার নিয়ে আসুক, যদি সিঙ্গাপুরের নাগরিক হয় তাহলে এফডিআই করুক দেশে, সেটা তো করছে না। তো এখন এই বিভিন্ন রকমের আইন জটিলতা রয়েছে, এবং এগুলার থেকে এখন সরকার আসলে জটিলতা নাকি সদিচ্ছার অভাব, কোনটা? না, আমি বলবো যে এই অন্তর্বর্তী সরকারের কিন্তু অনেকগুলো ভালো উদ্দেশ্য আছে, এবং বিশেষ করে তার ব্যাংকিং খাতে অনেকগুলো সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। আর্থিক খাত কিন্তু এখন মোটামুটি একটা শৃঙ্খলার মধ্যে ফিরে এসছে, গভর্নেন্স অনেক ইমপ্রুভ করেছে। আপনি দেখেন এখন কিন্তু ওই রকম যে বড় রকমের কোনো কেলেঙ্কারি নেই কিন্তু আর্থিক খাতে, এটা একটা কিন্তু আমি মনে করি যে সাফল্য।
কিন্তু অন্যদিকে 1 টাকাও কিন্তু নতুন করে কেলেঙ্কারি হচ্ছে না, এটা বাস্তবতা, এটা সত্য কথা। কিন্তু যারা কেলেঙ্কারি করেছে তাদের বিরুদ্ধে কি খুব কঠোর কোনো ব্যবস্থা নিতে পারছে? এখন এটা তো আমাদের আইনগত সমস্যা। তার কারণ আমাদের যে অর্থনীতি আদালত আইন যেটি, সেটি দিয়ে কিন্তু এদেরকে ধরা যাবে না। এখন একটা কাজ করা যেতে পারতো, সেটা হলো একটা স্পেশাল ট্রাইব্যুনাল করা। কিন্তু এই অন্তর্বর্তী সরকার এত বিষয় নিয়ে আসলে ব্যস্ত যে, এবং আসলে ব্যবসায়ীরাও কিন্তু নানা রকমের চাপ দিচ্ছেন, তাদেরকে চেপে ধরার চেষ্টা করছেন। তো এই অবস্থায় তারা বাজারটা স্বাভাবিক করবেন নাকি এই অন্য জিনিসগুলো ঠিক করে পাচার করা অর্থ ফেরত নিয়ে আসবেন? আর বিপুল পরিমাণে যে খেলাপি হয়ে গেছে, তারাও কিন্তু মানে বিরাট ব্যবসায়ের মালিক। তাদের যে গোষ্ঠী, তারা কিন্তু এই যে বাজারে যে সমস্ত খাদ্যপণ্য রয়েছে তাদের সবচেয়ে বড় আমদানিকারক, এবং তারা চাইলে কিন্তু পুরো বাজারটাকে ওলটপালট করে দিতে পারেন। তো এই ভয়গুলো কিন্তু আছে যে জনগণের অসন্তোষও যেন না হয়, একই সঙ্গে যেন এই তারা সংস্কারের যে কাজগুলো নিয়েছেন হাতে, সেগুলো যারা তারা করতে পারেন সেগুলো করছেন। তো এই কারণে আমি মনে করি যে আসলে তারা অনেকটাই চিন্তা করেছেন, বা চিন্তা করে জনস্বার্থের কথা প্রথমেই চিন্তা করেছেন, করে তারপরে তারা এই যে আইনগতভাবে দেখছেন। তবে আমি মনে করি যে এক্ষেত্রে আসলে আমাদের এই যে টাকাগুলো পাচার হয়েছে, সেই টাকাগুলো ফেরত আনাটা অনেক দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া, 10-15 বছর লেগে যেতে পারে, আদায় নাও হতে পারে। কিন্তু যে খেলাপি ঋণ হয়ে গেছে, বড় বড় খেলাপি, তাদের জন্য আমি মনে করি যে কিছুটা যদি অন্তত শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে 5-10 হাজার কোটি টাকা যদি ফেরত আনা যেত, তাহলেও ভালো হতো। কিন্তু এখন উল্টা যেটা হলো, সেটা হলো যে 22,000 কোটি টাকা ছাপতে হলো, আরও ছাপতে হবে, মূল্যস্ফীতি আরো বাড়ছে, আরো বাড়তে খুবই স্বাভাবিক। তার কারণ টাকা ছাপলে তো সেই টাকাটা অর্থনীতিতে আসবে, তো আলটিমেটলি সেটাই হবে। এখন নতুন করে যেহেতু বন্ড ছাড়া হয়নি, বলা হয়েছিল যে বন্ড ছেড়ে আবার এই টাকাটা তুলে নেওয়া হবে, কিন্তু সেটা তো করা হলো না। তো যার এখন বন্ড তো কাউকে কিনতে হবে, সরকার হয়তো কিনবে, তো সরকার তো সেই অবস্থা নেই, এমনিতে রেভিনিউ কম। তো এই সব মিলিয়ে আসলে একটা চক্রের মধ্যে আমরা পড়ে গেছি, এবং অন্তর্বর্তী সরকারের অনেক সদিচ্ছা থাকা সত্ত্বেও তারা বিভিন্ন কারণে এবং ব্যবসায়ীদের অসহযোগিতার কারণে বিশেষ করে এটা হচ্ছে না। আর একটা জায়গাতে আমি মনে করি যে সংকট রয়ে গেছে, সেটা হলো IMF বারবার বলছে অটোমেশনের কথা, ওইখানে কিন্তু অটোমেশনটা হচ্ছে না, এবং না হয়ে কি করছে যে আসলে ট্যাক্স কালেক্টর যারা রয়েছেন, তো তাদের ওই যে ডিসক্রিপশনারি পাওয়ার যেগুলো আগে ছিল সেগুলো রয়ে গেছে, তারা নিজেরা ফিজিক্যাল মনিটরিং ইন্সপেকশন করছেন, হয়তো আন্ডার টেবিল নেগোসিয়েশন হচ্ছে, এগুলো তো কিন্তু চলছে। আমি মনে করি না যে এটা অনেক বড় সংখ্যক হয়তো কর্মকর্তা দিত, কিছু কিছু আছেন এবং তারাই আসলে এই সর্বনাশটা করে দিচ্ছেন। তো এখন এই অবস্থা থেকে আসলে সরকার ত্রিশঙ্কু পরিস্থিতিতে পড়ে গেছেন, এবং আসলে খুব একটা যে অগ্রগতি হচ্ছে সেরকম আমরা দেখতে পাচ্ছি না। ডক্টর নাহিদুল ইসলাম, মাহফুজ কবির যে কথাগুলো বলছিলেন, এগুলোই কি শুধুমাত্র কারণ? আমি যদি একটু সহজ করে প্রশ্নটা করি, সাধারণ মানুষের মনে প্রশ্ন, যেখানে বর্তমান সরকারের 3জন বাঘা অর্থনীতিবিদ রয়েছেন, ডক্টর ইউনূস তো বটেই, ওয়াহিদুদ্দিন মাহমুদ, ডক্টর সালেউদ্দিন আহমেদ, তো এরকম বাঘা বাঘা অর্থনীতিবিদরা থাকতে অর্থনীতি এখনো কেন এই অবস্থায়? এখন আমরা শুধু আইনগত জটিলতার কথা বলবো, যে ব্যাখ্যা করার চেষ্টা করছেন ডক্টর মাহফুজ কবির। না, আইনগত ব্যাখ্যা অবস্থা তো সেটা তো অবশ্যই আছে, কারণ যখন অর্থ পাচার হয়ে যায় তখন যে দেশে নিয়ে যাচ্ছে সেখানে কিন্তু একটা আইনি কাঠামোর মধ্যে পড়ে যায়। আমি চাবো না আমি যে বিদেশ থেকে আমার আসুক, ক্যাপিটাল আসুক, আমি তো চাবো এসে তারা কি করছে, ইনভেস্ট করছে, রিয়েল এস্টেট ইনভেস্ট করছে ওখানে, বা অন্য বিজনেস ইনভেস্ট করছে, তাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করছে। সুতরাং তারা সেভাবে আইনের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে। সেটা আমি তো মনে হয় না যে পাচারকৃত অর্থ ফেরত আনতে পারবে, আমার কাছে মনে হয় না। এইগুলো এক। দুই হচ্ছে যে যেটা এসালামের কথা বললো, দেখেন যখন লোনগুলো দেওয়া হচ্ছে, যে যেমন 18,000 কোটি টাকার একটা হিসাব জানি আমি, যেটার এগেনস্টে যে কোলাটেরাল দেওয়া হয়েছিল সেটা নিলামে উঠেছিল চট্টগ্রাম রিফাইনারি, হ্যাঁ, সেখানে বোধহয় 350 কোটি টাকা ওইটা ভ্যালু। তাহলে আপনি চিন্তা করেন 18,000 কোটি টাকা, 350 কোটি টাকা তার ভ্যালু, এবং কে কিনতে যাবে? এই অ্যাসেট যদি কেউ কেনে তাহলে হবে কি, যে মনে করবে যে ভবিষ্যতে আবার এই মালিক এসে আমার এটাকে, একটা ভয় থেকে যায়। তা সব কিছু মিলে যে ওই দিকে আইনি যে কাঠামোর, আইনি যে প্রয়োগের কথা বলতেছে, সেখানে আপনি তার যে অ্যাসেট আছে বিক্রি করে তো আপনি পাচ্ছেন না। অর্থাৎ যেটা এখন থেকে করা দরকার, যে এই মুহূর্ত থেকে যেন 1 টাকাও পাচার না হয়, 1 টাকাও যেন খেলাপি না হয়। এইটাও যদি না নিতে পারে তাহলেও ভবিষ্যতে, হয়তো এটা স্বল্পমেয়াদী হবে না, ভবিষ্যতে একটা ভালো রেজাল্ট দেবে আমি মনে করি। কারণ এটাকে বন্ধ করতে হবে, একবারে বন্ধ করাটি বড় কাজ। কিন্তু তারপরেও কিছু কিছু কিন্তু হচ্ছে, এখন যে হচ্ছে না, আপনি টিআইবি একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে জানি কোথায় জানি মিশিয়ে গেল, মনে হলো উড়ে গেল, যে এই 3 মাসে $100 কোটি হয়েছে। উড়ে যাওয়ার কারণ কি? হ্যাঁ, উড়ে যাওয়ার কারণ কি হচ্ছে, বিভিন্নভাবে আপনি বৈধভাবেও যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন, শুধু তো আর অবৈধভাবে যায় না, বৈধভাবেও যায়। সেটা তো আপনার উইদিন দ্য ইয়ার মধ্যেই আছে, নিয়মের মধ্যে আছে। তারা যাচ্ছে, এখানে কোনো ভরসা পাচ্ছে না, এখানে বিনিয়োগের সুযোগ নাই,
সব কিছু মিলে এগুলো যদি একটা মানে কনজিনিয়াল সিচুয়েশন যদি না নিয়ে আসা যায়, তাহলে কিন্তু এই ইকোনমিকে মানে কি বলবো, যেটা প্রত্যাশা করা হচ্ছে সেটা আমরা খুব স্বল্প সময়ের মধ্যে পাবো না। ডক্টর মাহফুজ কবির, আমরা যত জেনেছি যে নির্বাহী আদেশের মধ্যে যে বিষয়টি আমাদের মূল আলোচনার বিষয়, নতুন করে ভ্যাট আরোপ বিভিন্ন পণ্যের উপরে, নির্বাহী আদেশে হয়তো শনিবারের মধ্যেই এটি কার্যকর হতে পারে, মানে এমন কোনো সংবাদ কি আপনারা পাচ্ছেন কিনা যে না এটা চেঞ্জ হতে পারে বা মানুষ নতুন কোনো চাপ থেকে মুক্ত পেতে পারে, এরকম নাকি হচ্ছেই? না, এটা হওয়ার কথা। তো এটা টাইমলাইন অনুযায়ী যাবে, তার কারণ সরকারের আসলে এই মুহূর্তে ওরকম কোনো উপায় নেই, তার কারণ তার আসলে রেভিনিউ কালেক্ট করতে হবে তো, তাই না? এই কারণে যত তাড়াতাড়ি সম্ভব যখন করবে তত অন্তত তাদের প্রত্যাশা থাকবে যে শর্ট টার্মে হলেও কিছুটা হয়তো রেভিনিউ পাবে। হ্যাঁ, এটা পারবে হয়তো 15 দিন 1 মাসের মতো এটার একটা প্রভাব থাকবে যে কিছু অতিরিক্ত রেভিনিউ হলো, কিন্তু এরপর থেকে আস্তে আস্তে অ্যাগ্রিগেট রেভিনিউ যেটা মানে টোটাল সেটা কিন্তু কমে যাবে, তার কারণ ব্যবসা এমনিতে কমবে। তো এখন এই যেটা করছে সরকার, তো আসলে এনবিআর চাইলে যে কোনো সময় মানে বছরের যে কোনো সময় যে কোনো পণ্যের উপরেই তারা ট্যাক্স হয়তো পরিবর্তন করতে পারে, কিন্তু নর্মালি এটা করে না। কারণ কনভেনশন হচ্ছে যে হয়তো একটা ছোটোখাটো পণ্য সেগুলোর ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হয়, কিন্তু এখানে তো জামটা অনেক বেশি, মানে যেখানে হয়তো 5.7% ছিল সেখান থেকে 15% হয়ে যাচ্ছে, আবার 5-এর ক্ষেত্রে যেটা হচ্ছে 7.5% হচ্ছে। মানে আসলে বিভিন্ন দেশের উদাহরণে দেখা গেছে যে যখন ভ্যাটটা কম হয়, মানে ইনডিরেক্ট ট্যাক্সটা যত কম হয় তত কিন্তু ব্যবসার এক্সপানশন হয়, কারণ মানুষ তখন পণ্য সামগ্রী সেবা এগুলো সব কেনে। কিন্তু এখন শুরুতে যেটা ছিল 15%, আবার যদি সেখানে ফেরত যায়, মানুষের তো একটা অভ্যাস হয়ে গেছে, তাই না, যে কম করে তারা হয়তো জিনিসপত্র কিনবেন। তো এখন কিন্তু সেটা আর হচ্ছে না, তার মানে আমরা অর্থনীতি যে জায়গাতে ছিল সেখান থেকে আরও কিছুটা সংকুচিত জায়গাতে যাবে। IMF ইতিমধ্যে বলেছে যে বাংলাদেশে তো ব্যবসার মন্দা চলছে, তো আগামী অর্থ বছর মানে এই যে চলতি অর্থ বছরের শেষে গিয়ে দেখা যাবে যে প্রবৃদ্ধি অনেকটাই কমে গেছে, যা যত এমনিতেই কম ছিল তার মধ্যে আরেক দফা কমে। আবার অন্যদিকে মুডিস তারা কিন্তু আমাদের ঋণ মান কমিয়ে দিয়েছে, আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি কিন্তু ভালো নয়। এবং এই যে বর্তমানে বাংলাদেশ ব্যাংক অনেক কিছু করার চেষ্টা করছে, কিন্তু এমনিতে আমাদের কিন্তু ঋণ মান ভালো হচ্ছে না, সব রকমের যে রেটিং এজেন্সি তারা কিন্তু কমিয়ে দিচ্ছে। অন্যদিকে আমাদের যে কাউন্টার ব্যাংকগুলো রয়েছে মানে বাংলাদেশের সাথে যারা এলসির সঙ্গে সংযুক্ত, তো তারা কিন্তু আবার আমাদের খুব একটা ভরসা করতে পারছে না, আবার খুব দ্রুত আমাদের এই যে আমদানির যে দায় সেগুলো পরিশোধ করতে হচ্ছে। তো এগুলোর কারণে সব মিলিয়ে কিন্তু একটা চাপ মানে বড় রকমের চাপ রয়েছে। তো এই অবস্থায় আবার এই যে নতুন করে যে ভ্যাট, তো সেটি কিন্তু আরেক দফা নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে, তার কারণ সবাই তখন বলবে বা ইতিমধ্যে বলা শুরু করেছে আন্তর্জাতিকভাবে যে বাংলাদেশে এই যে পরোক্ষ কর যেটা সেবার উপরে বা পণ্যের উপরে, তো সেগুলো হচ্ছে বেড়ে যাচ্ছে। তো তখন কিন্তু তারাও ব্যবসা মানে আন্তর্জাতিক যে ব্যবসাগুলো আছে আউটলেটগুলো আছে, বিশেষ করে যে পোশাকের কিন্তু অনেকগুলো আউটলেট ইতিমধ্যে তৈরি হয়েছে, তার কারণ এই পোশাকের উপরে কিন্তু করটা কমে গিয়েছিল এবং উদ্দেশ্য ছিল হচ্ছে যে ইন্টারন্যাশনাল যে সমস্ত ব্র্যান্ডগুলো আছে তারা যাতে বাংলাদেশে আউটলেট খোলে, তো তাদের আউটলেটের তো বিক্রিতে তখন কমে যাচ্ছে বা কমে যাবে। তো এই সব মিলিয়ে একটা ইমপ্রেশন নেগেটিভ ইতিমধ্যে হয়ে গেছে এবং সেটা সামনের দিনগুলোতে আরও বাড়বে। ডক্টর আইনুল ইসলাম, আমরা প্রায় শেষ পর্যায়ে, আপনার কাছে প্রশ্ন যে সরকারের এই মুহূর্তে কি করা উচিত অর্থনীতিকে একটা জায়গা আনতে হলে? কিছু কিছু জায়গায় অবশ্যই কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমরা দেখছি ওভারঅল সবকিছু মিলিয়ে তো সম্ভবত আমরা ঋণাত্মক অবস্থা আছে নাকি? না, ঋণাত্মক অবস্থা অবশ্যই, আমি একমত মাহবুবের সঙ্গে, কিন্তু সেখানে করার কি আছে? আমরা শর্ট টার্মে যেটা করতে পারে এটা আমার মনে হয় যে 3টা মানে স্লট করা উচিত। এটা হলো স্বল্পমেয়াদী, মধ্যমমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। সেটা হয়তো চিন্তা করছে, কিন্তু এই যে বিশেষ করে সাধারণ জনগণকে স্বস্তি দেওয়ার যে জায়গাগুলো আছে সেগুলোকে আবার রিভিজিট করা উচিত। এখানে আরেকটা জিনিস আছে যে ব্যবসায়ীরা কিন্তু এই যে টার্নওভারের উপর যেটা করেছে এখন ট্রেড ট্যাক্সটা, ট্রেড ভ্যাটটা, সেটা কিন্তু আমার মনে হয় তো রিভিজিট করা উচিত, কারণ ব্যবসায়ীদের সঙ্গে একটা সিটিং দেওয়া উচিত। তা না হলে কিন্তু যদি ব্যবসায়ীরা যদি গতবারের মতন হয় 12 সালের মতন হয়, এবং তারপরে কিন্তু অনেকটা চেঞ্জ করেছে, কিন্তু আবার 15% থেকে 7.5 আসছে, 5 আসছে তাদের দাবির কারণে আর কি। তা সেই জায়গায় আমার মনে হয় যে সেই দাবি ওঠার আগেই তাদের সঙ্গে যদি ডায়ালগ করে, বিশেষ করে উপায় তো নাই বাংলাদেশে যদি যতই বলি না কেন ইনডাইরেক্ট ট্যাক্স ছাড়া আমাদের আসলে এই রেভিনিউটা স্বল্প মেয়াদে বাড়ানো সম্ভব না। সে জায়গায় এই বিশেষ করে সাধারণ মানুষকে কম যদি কষ্ট দেওয়া যায় সেটা আমার মনে হয় যে আলোচনা করে সেই জায়গায় আসা উচিত। আর ডিরেক্ট ট্যাক্সের বিষয়টা আরও বেশি স্ট্রিক্ট হওয়া উচিত। আর আমি নেটের কথা বলি বারবারই, যে অনেক ইনফর্মাল সেক্টরে অনেকে কিন্তু এখন ভ্যাটের বাইরে আছে, তাদেরকে আইডেন্টিফাই করে এই ইয়ার আন্ডারে আনতে হবে। সেই ক্ষেত্রে এনবিআর কতটুকু ভূমিকা রাখছে যেটা বারবারই বলা হচ্ছে। সেটা কি আগামী বাজেট ছাড়া সম্ভব না? আগামী বাজেটের তো এটা প্রয়োজন হয় না, এটা তো নির্বাহী আদেশে করতে পারে। হ্যাঁ, এটা নির্বাচন হতে পারে, এটা
করে পরে এটা অ্যাডজাস্ট করবে। সুতরাং যে বাজেটের আগেই কিন্তু এই যে কাজগুলো করছে যেটা করতে পারে এনবিআর, এবং আমার মনে হয় যে এরকম আলোচনা হচ্ছে, আপনারা সবাই মিডিয়াতে আলোচনা করছেন বা বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে, কিছুটা আমার মনে হয় রিভিজিট করবে এই যে আগামী সপ্তাহে যেটা আসার কথা, এখনও ভেটিংয়ে যায়নি বোধহয়, অলরেডি একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে আইটেমগুলো, সেটা ভেটিংয়ে যাবে, তারপরে এটা অধ্যাদেশ আকারে জনগণের সামনে আসবে। এর মধ্যে হয়তো বা কিছুটা হলেও রিভিজিট করতে পারে আমার মনে হয়। ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যেহেতু আমরা তো ধরে নিতেই পারি বর্তমান রাজনৈতিক অবস্থায় আগামী 3 মাস 6 মাসের মধ্যে সম্ভবত নির্বাচন হচ্ছে না, হলে তো ভালো, সম্ভবত নির্বাচন হচ্ছে না, যেহেতু আরও দীর্ঘ সময় সরকার ক্ষমতা থাকবে, অন্য অন্য তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্যে তো আমরা বলতে পারছি না, তো সেই জায়গা থেকে বাজেট, নতুন বাজেট তো এখনো 6 মাস আছে নতুন বাজেট প্রণয়নের ক্ষেত্রে, বাজেট রিভাইজের কোনো সম্ভাবনা আছে কিনা? বাজেটের মধ্যে কিন্তু রিভিশনের যে প্রক্রিয়া সেগুলো কিন্তু চলছে। হ্যাঁ, তো রিভাইজ বাজেট যেটা হয় নর্মালি আমাদের এডিপির ক্ষেত্রে ওইখানে কিছুটা রিভিশন হয় এবং অলরেডি সেটার এস্টিমেট হয়ে গেছে এবং সেই অনুযায়ী আসলে অনেকটাই আমাদের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার সেটা কমে যাবে। তো কিন্তু আমাদের যে অন্য সাইট যেটা আর কি, তো সেখানে কিন্তু আমরা খুব একটা পরিবর্তন দেখতে পাবো না, মানে রিকারেন্ট সাইটটা। আর অন্যদিকে রেভিনিউর সাইডে তো এই চেঞ্জটা আসছে যে ভ্যাটের ক্ষেত্রে পরিবর্তন। সব মিলে আমার কাছে মনে হয় কি যে এখন সবচেয়ে ভালো সুযোগ ছিল, যেহেতু এটা অন্তর্বর্তী সরকার এবং সিভিল সোসাইটি এক্সপার্ট লেড গভর্নমেন্ট, তাদের পলিটিক্যাল ওরকম অ্যাম্বিশনও নেই। তো এই সময়টাতে আসলে আমাদের অটোমেশনের একটা বড় সুযোগ ছিল, মানে ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইসটা যদি দেওয়া যেত একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, গ্রামে গঞ্জে, তাহলে সেই ক্ষেত্রে এই ভ্যাটটা না বাড়িয়েই কিন্তু আমরা প্রচুর অতিরিক্ত রাজস্ব পেতাম, অটোমেশনের কাজগুলো হয়ে যেত। তো সেটা করা গেলে সবচেয়ে ভালো হতো। এখন আমি মনে করি যে এটা তেমন কোনো কঠিন কিছু নয়, বরং এটা সবারই কাজ সহজ করে দিবে। যারা ট্যাক্স কালেক্টর তাদেরও দাঁড়ে দাঁড়িয়ে যেতে হবে না, ইচ্ছা মতো তারা একটা ব্যালেন্স শিট করে বা কোনো একটা অডিট রিপোর্ট করে তারা করতে পারবে না। তো এইটাই সবচেয়ে ভালো সময় যে এখন অটোমেশন করতে হবে, এবং এতে আইএমএফ এর সাপোর্টও থাকবে এবং বিশ্বব্যাংক, এডিবি তারাও হয়তো এখানে আর্থিক সহায়তা দিবে, এডিবি যেটা অলরেডি দিচ্ছে। তো সুতরাং এই জায়গাটাতে যদি একটা উদ্যোগ গ্রহণ করা হয়, আমি মনে করি যেটা সবার জন্যই ভালো হবে। ট্যাক্সও বাড়বে না, এবং মানে বিশেষ করে ট্যাক্স রেটটা বাড়বে না, কিন্তু ট্যাক্স কালেকশনটা বেড়ে যাবে এবং পুরো যে এই রেভিনিউ সাইডের যে গভর্নেন্স সেটা ইমপ্রুভ হবে। তো এইভাবে করতে পারলে আমি মনে করি যে সেটা অর্থনীতির জন্য ভালো, পুরো যে এই কর্পোরেশনের জন্য ভালো, এবং সবার জন্য, মানে জনগণের কাছেও এটা ট্রান্সপারেন্ট ট্যাক্স সিস্টেম হিসেবে এটাকে এস্টাবলিশ করা যাবে। অনেক ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির, ধন্যবাদ অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম। আপনাকে দর্শক শেষ করছি। নিশ্চয়ই রাজনৈতিক ডামাডোল তো রয়েছেই, নির্বাচন কবে হবে না হবে মানুষের নিশ্চয়ই এগুলো নিয়ে আগ্রহ থাকলেও মাথা ব্যথা ততটা না যতটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্য ঊর্ধ্বগতি, সেখান থেকে অন্তত মানুষ মুক্তি চায়। সেই জায়গাটিতে অবশ্যই সরকার 5 মাসে যাই করুক না কেন সামনের দিনগুলোতে সেই বিষয়টি সবচেয়ে অগ্রাধিকার বেশি দেবে, এটুকু আমরা প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।